আপনারা এমন একটা দায়িত্ব পালন করছেন, শয়তান তো আমার পিছনে লাগা আছে, শয়তান আমাকেও চেষ্টা করবে একটু এদিক সেদিক করার জন্য, কিন্তু আপনারাই পারেন এই শয়তানের এই অবস্থা থেকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করতে। আপনারা সব খবর জানেন, আপনারা গিয়ে বলতে পারেন কায়কোবাদ ভাই এই কাজটা আপনার মন্ত্রণালয়ে হচ্ছে, এটা মনে হয় ঠিক হচ্ছে না। এই যে কথাটা আমার জন্য কত বড় উপকার আসবে, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সাংবাদিক ভাইয়েরা আমার, যেমন আমরা বলি বিরোধী দল সরকারের জন্য একটা আল্লাহর রহমত অনেক সময় বলে থাকি, কারণ বিরোধী দল সরকারের সব কিছু ভুলকে ধরাই দিতে চেষ্টা করে, কিন্তু আজকাল তো সরকারে ভুল ধরাই দিতে চেষ্টা করে না। আজকে বিরোধী দল অতীতেও দেখেছি, এখনও দেখেছি, তারা সরকারকে কিভাবে বিব্রত করে অবস্থায় ফেলবে সেই চেষ্টায় অনেকে লিপ্ত, সবাই নয়। আমি বিশ্বাস করি আমার সাংবাদিক ভাইয়েরা, ওনারা ওনাদের লিখনির মাধ্যমে আমাদের যদি কোনো ভুল হয় সেটা ওনারা আমাদেরকে ধরাই দিতে পারবে। শুধু লিখনির মাধ্যমে নয়, ব্যক্তিগতভাবে এসে হাজির হয়ে প্রমাণ দিয়ে বলতে পারে যে এই কাজগুলি হচ্ছে, এগুলি ঠিক নয়। যেমন আমি লক্ষ্য করেছি এবার হজের বিষয়টা আমি কিন্তু প্রায় প্রতিদিনই রাত্র প্রায় 2টা-3টা পর্যন্ত হাজি ক্যাম্পে থাকতে চেষ্টা করি, হাজিদের অবস্থা জানতে, তাদের সমস্যার সমাধান করতে চেষ্টা করি। কিন্তু আমার সাংবাদিক ভাইদেরকে যেটা আমি লক্ষ্য করেছি, আমি তাদের কাছে কৃতজ্ঞ, আমি ঋণী। 2 সাংবাদিক ভাই গিয়ে হাজির হয়ে গেল, আমাকে কিছু প্রশ্ন করল, আমাকে বলল যে আমরা দেখলাম হজ ক্যাম্পে নাকি খাবারের মান খুব নিম্ন, আরও কিছু। আমি বললাম যে দেখেন, খাবারের মান যদি নিম্ন হয়ে থাকে আমাকে প্রমাণ দেন, আমি এখনই ব্যবস্থা নেব। ওনারা ঘুরে টুরে এসে আমাকে বলল, না পর্যটন কর্পোরেশন তো খাবারের ব্যবস্থা করেছে, ওদের মান খুবই ভালো, এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তারা খাবারের দামও কম করেছে। আসলে হয়েছে কি, আমাদের যারা ইমাম পুরোহিত তারাও কিন্তু মাঝে মাঝে 2-1জন ভুল করে। এই ভুলের জন্য কিন্তু পুরো ইমাম সমাজকে, পুরোহিতদেরকে দায়ী করা যাবে না। আমাদের সাংবাদিক ভাইয়েরা যারা আছেন, আমি আজকে একটা কথা বললে আপনারা কি মনে করেন জানি না, আলতাফ মাহমুদকে আপনারা চিনতেন অনেকেই, যদিও উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করো। উনাকে আমি খুব শ্রদ্ধা করতাম, উনি আমাকে খুব ভালোবাসতেন। ওনাকে কিন্তু একটা ছোট্ট টেলিফোন ব্যবহার করতে দেখেছি, ডিজিটাল টেলিফোন ব্যবহার করতে কোনোদিন দেখি না। উনি থাকতেন কোথায়? খিলগাতে একটা স্টাফ কোয়ার্টারে একটা রুম ভাড়া নিয়ে, ওই রুমে ওনার সন্তান নিয়ে উনি বসবাস করতেন। ওনার প্রতি আমার শ্রদ্ধা এই জন্যই আসছে, একজন এত বড় সাংবাদিক হয়ে, একটা নেতা হয়ে উনি থাকেন একটা সরকারি কোয়ার্টারের একটা রুম ভাড়া করে, উনি ব্যবহার করেন একটা ছোট্ট টেলিফোন। আমি ওনাকে মাঝে মাঝে কিছু কথা বললে উনি বলতেন, দাদা আমি কি করব, আমাকে আল্লাহ ভালো রেখেছে। ওনার প্রতি যে আমার, যদি উনি একটা অন্য দলের, তবুও ওনার প্রতি যে আমার শ্রদ্ধা ভালোবাসা ছিল, ওনার অনেস্টি, সিনসিয়ারিটি এবং দেশপ্রেম, এই জন্য এটা অস্বীকারের কোনো উপায় নেই। 1990 সালে যখন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, তখনও আমাদের সাংবাদিক ভাইদের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, ওনারা আমার কাছে যেতেন। আমি আজকে আপনাদেরকে বলতে চাই, আমি কিন্তু জনগণের একজন কামলা, জনগণের কিন্তু আপনারাও একটা অংশ। আপনারা যে কোনো প্রয়োজনে মনে করবেন, আমার কাছে যেতে দ্বিধাবোধ করবেন না। যদি রুমে থাকে সরাসরি ঢুকে যাবেন, যদি মিটিং না থাকে শুধু খবর নেবেন কোনো মিটিং আছে কিনা, মিটিং না থাকলে সরাসরি রুমে ঢুকে যাবেন, আপনাদের সমস্যাগুলি আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব। তবে আপনাদেরকে খেয়াল রাখতে হবে গণতন্ত্রের ধারাবাহিকতা যেন বজায় থাকে, কারণ এখন অনেক ষড়যন্ত্র হচ্ছে। অনেকেই সহ্য করতে পারছে না যে তারেক রহমান সাহেব প্রথমবার এমপি হলেন,
প্রথমবার প্রধানমন্ত্রী হলেন, হয়ে উনি এত কাজ করতেছেন, এত ভালো কাজগুলি করতেছেন, উনি এত পরিশ্রম করতেছেন সকাল থেকে রাত্রে 12টা পর্যন্ত, এটা অনেকেই সহ্য করতে পারতেছেন। এই জন্য আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, গণতন্ত্রের ধারাবাহিকতা যেন বজায় থাকে। যারা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতে চায় তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।